সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা দেশে কিংবা দেশের বাহির থেকে দেখছেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে দুঃসংবাদ হচ্ছে মায়ানমার যে আরাকান বাহিনী রয়েছে, অর্থাৎ বিদ্রোহী যেই গোষ্ঠীটা রয়েছে, তারা প্রায় বাংলাদেশ এবং মায়ানমারের সীমানায় প্রায় 207 কিলোমিটার তারা দখল করে নিয়েছে। গত 17 সালে যখন এই মায়ানমারের সেনাবাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে এই রোহিঙ্গা প্রায় 10 থেকে 12 লক্ষ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করে, তখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মানবিক চিন্তা করে তিনি বাংলাদেশে আশ্রয় দিয়েছিলেন। আসলে এই আশ্রয়টা আমাদের জন্য একটি খাল কেটে কুমির আনার মতো একটি অবস্থা। এই মায়ানমারের এই বাহিনীগুলো, অর্থাৎ এই শরণার্থীরা যখন বাংলাদেশে প্রবেশ করে, তারা মোট 3টি অঞ্চল দখল করে এই মুহূর্তে রয়েছে। সেটা হলো কক্সবাজার, টেকনাফ এবং উখিয়া। এই 3টি অঞ্চলে প্রায় 12 লক্ষ লোকের বাস। এমন পর্যায়ে তারা রয়েছে যারা এই মায়ানমারের শরণার্থীদেরকে দেখতে গিয়েছিল, তারা খুব হতাশ হয়েছিল। যদিও প্রথম এই শরণার্থীদেরকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করার জন্য বাংলাদেশের একেবারে যারা দরিদ্র সীমার নিচে বাস করে, তারাও তাদেরকে সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। কিন্তু যখন তাদের শরণার্থীদের ক্যাম্পে যাওয়া হলো, তাদের পরিবেশটা দেখতে গেল, তখন আসলে যারা সচেতন নাগরিক বাংলাদেশে, তারা খুব হতাশ হয়েছে। তার কারণ সেই শরণার্থীদের প্রত্যেকটা ঘরে যাদের 12 বছর 13 বছরের শিশুকন্যা রয়েছে, তারাও বিবাহ করেছে এবং প্রত্যেকটা ঘরে 4-5 জন করে সন্তান তারা প্রসব করছে প্রতি বছরে। দেখা গেছে প্রতিটা ফ্যামিলিতেই এই একজন করে সন্তান, কিংবা কেউ প্রেগনেন্ট রয়েছে, কিংবা কারো সন্তান ভূমিষ্ঠ হচ্ছে। মানে একটি শরণার্থী অঞ্চলে যখন মানুষ বাস করবে, তাদেরকে সব কিছু দিয়ে চিন্তা ভাবনা করেই কিন্তু তাদের চলতে হয়। কিন্তু তারা যেভাবে আপনার সন্তান জন্ম দিচ্ছে, আমার মনে হচ্ছে আগামী 5 বছর, অর্থাৎ এখন বর্তমানে 24 চলছে, আগামী 5 থেকে 10 বছরের ভিতরে আপনারা আমার কথাটা মনে রাখবেন, টেকনাফ, উখিয়া এবং এই আপনার কক্সবাজার, এই 3টি অঞ্চলকে তারা দখল করে নেবে এবং তারা বিভিন্ন কায়দায়, বিভিন্ন কৌশলে এই আপনার এই অঞ্চলটাকে তারা একসময় এই যেমন আপনার দখল করার চেষ্টা করবে এবং আমাদের এই বাংলাদেশের যারা স্থানীয় রয়েছে, অর্থাৎ বাংলাদেশের বংশভূত যারা রয়েছে, তাদেরকে তারা পাত্তাই দিবে না। আমরা এই মুহূর্তে যেই পরিবেশটা দেখছি তাদের। তো যে কথাটা বলতে চেয়েছিলাম, যে এখন বাংলাদেশের সীমানা এবং এই আপনার এই আরাকান সীমানায় এই আপনার অর্থাৎ এই যেটাকে বলা হয় এই মায়ানমারের যে সীমান্তটা রয়েছে, এই সীমান্ত ঘেঁষে প্রায় 207 কিলোমিটার তারা দখল করে নিয়েছে। অর্থাৎ আমাদের ওই সীমানাগুলো অত্যন্ত দুর্বল একটি পয়েন্ট। কারণ হচ্ছে ওখানে পাহাড় পর্বতে ঘেরা, পাহাড় পর্বত, নদী নালা এবং সাগরের খুব কাছাকাছি। এই অঞ্চলগুলোতে যদি এই মায়ানমারের এই বাহিনীটা যদি আক্রমণ করে, আমাদের বাংলাদেশের এই অঞ্চলগুলো কিন্তু অত্যন্ত একটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে। আর আপনারা জানেন, একদিক দিয়ে ভারত আমাদেরকে এই আক্রমণ করার চেষ্টা করছে, অন্যদিকে মায়ানমার চেষ্টা করছে। এই মুহূর্তে আসলে আমরা কাদের দ্বারা আক্রান্ত হচ্ছি, কাদের দ্বারা উপকার পাচ্ছি, এই বিষয়টা কিন্তু চিন্তা করলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। তার কারণ এই বারবার আমরা কোনো না কোনো ইস্যুতে আমরা জড়িয়ে যাচ্ছি।
আপনারা দেখেন গত কয়েকদিন ধরে ভারত যেভাবে আমাদের সীমানায় তারা একেবারে কামান থেকে শুরু করে সব ধরনের গোলা বারুদ এসে এর উপস্থিত করেছেন, এই বিষয়গুলো দেখলে মনে হচ্ছে যে আমরা দ্বিতীয় একটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। অর্থাৎ হয়তোবা আমরা একটি গৃহযুদ্ধের দিকেই আমরা এগিয়ে যাচ্ছি। তার কারণ এই মুহূর্তে আমাদের শত্রু আমরা নিজেরাই। আপনারা জানেন গত 5ই আগস্ট এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরপরই দেশের মধ্যে যে অরাজকতা শুরু হয়েছে, এই অরাজকতাকে কন্ট্রোল করতে গিয়ে আমাদের পুলিশ বাহিনী, সেনাবাহিনী এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সবাই একেবারে রীতিমতো থক হয়ে যাচ্ছে। আবার এখন হচ্ছে বিভিন্ন বিদেশি হামলা থেকে আমাদের যে রক্ষার জন্য যে আপনার চেষ্টা করতে হবে, একদিক দিয়ে ভারত, আরেক দিক দিয়ে মায়ানমার। এই সব দিক দিয়ে চিন্তা করলে আবার অন্য দিক দিয়ে আমাদের বাংলাদেশের মধ্যে যেভাবে একটা নিজেদের মধ্যে একটা যুদ্ধে আপনার অকথিত যেটা যুদ্ধ চলছে, অঘোষিত যুদ্ধ, এই অঘোষিত যুদ্ধ একদিক দিয়ে মায়ানমারের সেনাবাহিনী, অন্য দিক দিয়ে ভারতের বাহিনী, সব কিছু মিলে আমরা একটা আমরা লেজে গোবরে যে একটা সমস্যা, সেই সমস্যাটা আমরা সম্মুখীন হচ্ছি ধীরে ধীরে। আপনারা জানেন যে বারবার আপনার ভারত থেকে বলছে আমরা হিন্দু নির্যাতন করছি, আবার অন্যদিকে বলছে আমরা হিন্দুদের বাড়িতে ঘর বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছি। আসলে কিন্তু ভারতের হিন্দু আর আমাদের বাংলাদেশের হিন্দু দুইটার মধ্যে অনেক পার্থক্য। তার কারণ আমাদের বাংলাদেশের হিন্দু যারা আছে তারা আমাদের সাথে যে সম্পৃক্ত হয়ে প্রত্যেকটা কাজে আমাদের অংশগ্রহণ করছে এবং একে অপরকে সাহায্য করছে, এটা কিন্তু ভারত মুসলমান এবং বাংলাদেশের মধ্যে সেটা দেখা যাচ্ছে না। কারণ ভারতে প্রতিদিন ভারতের মুসলমানদেরকে আক্রান্ত করা হচ্ছে, অথচ আমরা এই বাংলাদেশে থেকে আমাদের বাংলাদেশের যারা হিন্দু রয়েছেন আমরা তাদেরকে সাহায্য করছি। আমাদের পার্থক্য এতটুকুই, কারণ আমরা মুসলমান, ওরা হিন্দু। আমরা কখনোই আমাদের ইসলাম ধর্মে আমরা কখনোই কাউকে জবরদস্তি কিংবা আপনার হামলা মামলা করতে পারি না, আমরা সেটা করিও না। অথচ ভারত প্রতিদিন তারা আমাদের মুসলমানদের উপর হামলা করছে, আক্রমণ করছে, কোনো না কোনোভাবে তাদেরকে পদদলিত করছে। আপনারা দেখেছেন 2022 সালে একটি মসজিদে নামাজরত অবস্থায় আপনার ওই দেশের পুলিশ বাহিনী নামাজরত অবস্থায় আমাদের মুসল্লিদেরকে লাথি মেরেছে। এই ভিডিওটা আপনারা হয়তো দেখেছেন। কিন্তু আমাদের বাংলাদেশে কখনোই এই ঘটনাটা ঘটে না যে তাদের মন্দিরে যে আমাদের কোনো মুসলমানরা লাথি মেরেছে কিংবা তাদেরকে আক্রমণ করেছে। আজকে আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে যাবার পরপরই বাংলাদেশে যে বিভিন্ন আন্দোলন সংগ্রাম আমরা দেখছি, এই আন্দোলন সংগ্রামের মধ্যে যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে আমাদের বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী একেবারে অবনতির দিকে যাচ্ছে। তার কারণ কি, তারা কোনো দিকেই আপনার কাজ করে শেষ করতে পারছে না। তার কারণ কোন দিক দিয়ে কোন আক্রমণ হবে এটা কিন্তু বোঝা খুব কঠিন হয়ে পড়েছে। কিন্তু আজকে টবি ক্যাডম্যান একটি কথা বলেছে যে শেখ হাসিনা ইস্যুতে তিনি যেহেতু ভারতে চলে গেছেন এবং ভারত থেকে তিনি মাঝে মাঝেই বিভিন্ন গণমাধ্যমে কিংবা আপনার ফোনের মাধ্যমে বিভিন্ন রকম কথা বলে থাকেন। তার মধ্যে তিনি অনেকবার অনেক কথাই বলেছেন, অনেকগুলো ফাঁস হয়েছে। তবে হয়তোবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ডক্টর ইউনূস হয়তো তাকে বিচারের জন্য ভারতের কাছে তাকে চাইবে, যেন বাংলাদেশে ফেরত দেয়। কিন্তু এইখানে টবি ক্যাডম্যান একটি কথা বলেছেন, গণতন্ত্র ও আইনে বিশ্বাসী হলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে ভারতকে। এই কথাটা অত্যন্ত সুন্দর একটি কথা বলেছেন। তার কারণ শেখ হাসিনাও গণতন্ত্রের প্রতি যদি বিশ্বাস থাকে তারপরও তিনি বাংলাদেশে ফেরত আসতে হবে। তার কারণ তিনিও কিন্তু তার আমলে যে যতগুলো আপনার আইনিভাবে ফাঁসি হয়েছেন, যেমন আপনার জামাতের কয়েকজন নেতা, বিএনপির এরকম অনেক নেতাকর্মীর আপনার ফাঁসি হয়েছে।
মানবাধিকার লঙ্ঘনের কারণে। আপনারা জানেন 1971 সালে যারা এদেশের রাজাকারদের পক্ষ নিয়ে যারা যুদ্ধকে সাহায্য না করে তারা যুদ্ধকে পাকিস্তানের সাথে মিলে তারা বাংলাদেশের বিরুদ্ধে আচরণ করেছিল, তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যুদ্ধ অপরাধী হিসেবে তাদের ফাঁসি হয়েছে। এই মুহূর্তে কিন্তু বাংলাদেশও কিন্তু এইভাবে একটা ইস্যু তৈরি করেছে। এই বর্তমানে আপনারা জানেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হবে। আর এই বিচারের আওতায় শেখ হাসিনা রয়েছে, বাংলাদেশের প্রায় 35 থেকে 40 জন এমপি মন্ত্রী রয়েছেন। সবাইকে এই আইনের আওতায় এনে বিচার করা হবে, যার কারণে হয়তোবা শেখ হাসিনাকে এবং আরও কয়েকজন এমপি মন্ত্রী এদেশ থেকে পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে যে বিরুদ্ধে যেই মামলা করা হয়েছে তারা হয়তো বাধ্য হয়ে বাংলাদেশে আসতে হবে। এই জন্যই আপনার টবি ক্যাডম্যান বলেন যে গণতন্ত্র ও আইনে বিশ্বাসী হলে অবশ্যই শেখ হাসিনাকে ভারত ফেরত দিতে বাধ্য থাকবে, আর এটাই আমরা মনে করছি। তবে একটি কথা আমরা বলে রাখি, সেটা হচ্ছে এই মুহূর্তে ভারত বাংলাদেশ মায়ানমার বাংলাদেশের মধ্যে যেই এই আপনার উত্তাল চলছে, আমরা মনে করি যে দুই দেশের সাথে সম্পর্ক আমরা বিচ্ছিন্ন না করে আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে আমাদের আলোচনার মাধ্যমে এই দুই দেশ থেকে আমাদের রক্ষা করতে হবে সাধারণ মানুষকে। কারণ যদি এই মায়ানমার সীমান্তে কোনো প্রকার কোনো রকম আপনার কোনো রকম গ্যাঞ্জাম হয় কিংবা যুদ্ধ শুরু হয় তাহলে আমাদের বাংলাদেশ কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হবে। তার কারণ আপনারা জানেন যে মায়ানমার সীমান্ত 207 কিলোমিটার, কিন্তু খুব খুব কাছের কোনো সীমানা নয়। 207 কিলোমিটার মানে অনেকখানি অঞ্চল। সেই অঞ্চলগুলো ঘিরে যদি কোনো উত্তাপ শুরু হয় তাহলে কিন্তু আমাদের বাংলাদেশের অনেক নাগরিক, আমাদের বাংলাদেশের অনেক ধন সম্পদ, পাহাড় পর্বত সব কিছু মিলে অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ যারা এদেশের স্থানীয়ভাবে নেতৃত্ব দিয়ে চলছে তাদেরকে অনুরোধ করব যাতে বাংলাদেশের কোনো ক্ষতি না হয়, ঠিক এইভাবেই যাতে কাজগুলো করা হয় এবং তাদের সাথে সম্পৃক্ত হয়ে আলোচনার মাধ্যমে যাতে বাংলাদেশকে আপনার এগিয়ে নিতে হয়, এটাই আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে।